নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যেমনটা বলেছিলাম আগের এপিসোডগুলোতে, আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এবং তৎপরবর্তীতে বেশ কয়েকজন আরও সেই মামলার পার্টি হয়, যেটির হিয়ারিং গত সপ্তাহে ছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল জবাব করেন এবং সেই নিয়ে সংবাদ মাধ্যমে অনেক আলোড়ন তৈরি হয়। সেটির যে নেক্সট হিয়ারিং ছিল সেটি ছিল আজ, এবং আজ যথারীতি সুপ্রিম কোর্টে সেই যে হিয়ারিং পুরো প্রসেসটা হলো, সেই প্রসেসে মূল উপজীব্য বিষয় যেগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে নানা সংবাদ মাধ্যমে নানান ধরনের হেডলাইন হচ্ছে। কিন্তু আদপে আদপে এই এসআইআর যে প্রসেস, সেই প্রসেসটা বন্ধ হলো কি? উত্তর হচ্ছে না, একদমই হলো না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এসআইআর কোনোভাবে বন্ধ হবে না, বড়জোর তার ভিতরকার যে সমস্যাপাতি আছে সেগুলো তারা সমাধানের চেষ্টা করতে পারেন। মানে মোট কথায় যদি এটা বলা যায়, কিন্তু এর সঙ্গে জড়িত বেশ কিছু প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের মনে, তেমনি সংবাদ মাধ্যমেও অসংখ্য প্রশ্ন উঠে আসছে। সাধারণ মানুষের সকলে আইনজীবী নন, আইন সম্পর্কে বিস্তারিত বা সম্যক অবহিত নন, এবং এই যে সুপ্রিম কোর্টের হিয়ারিংগুলি হয়, এই সুপ্রিম কোর্টের হিয়ারিংগুলি যে যে রাজ্যে যে যে সেই প্রদেশের মানুষ বাস করেন, তারা যে ভাষাভাষীতে কথা বলেন, সেই ভাষাভাষীর যে সমস্ত সংবাদ মাধ্যম তারা যেমন করে লিখে এক একটা কাগজে বা এক একটা চ্যানেলে যেভাবে বলেন, সাধারণ মানুষ সেটাই মোটামুটি বুঝে নেন। এটা আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের এই মানুষের ভাষার তরফ থেকে একটি অনুরোধ, একটি পরামর্শ বটে, যে সাধারণ মানুষের সমস্যাপাতিগুলোকে নিয়ে যখন দেশের সর্বোচ্চ আদালত, এমনকি হাইকোর্টেও যখন সওয়াল জবাব হয়, সেই সওয়াল জবাব এখন যখন লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা হয়েছে, তাহলে সেখানে সেই রাজ্যের অন্তত বহুল ব্যবহৃত যে ভাষা, সেই ভাষাতে অনুদিত বা অনুবাদ করে সেটা জানানো হবে না কেন? সাধারণ মানুষ তাকে নিয়ে যে তাদের নিয়ে যে সওয়াল জবাব হচ্ছে সেটা জানবার সম্ভব, সেখানে কি কি কথাবার্তা হলো, কে কি বললেন, কার কথাকে কে প্রতিবাদ করলেন, সবটা জানা, এবং মাননীয় বিচারপতিরা কি কি রায় দিলেন সেটা জানবার তো অধিকার সাধারণ মানুষের আছে। তাহলে এই বিভিন্ন রকম মিডিয়াতে, বা আরো ভালো করে বললে বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এক একজন এক এক রকম ভাবে যে ব্যাখ্যাটা দেন, সেটার কোনো অস্পষ্টতা সাধারণ মানুষের কাছে আর থাকে না। আসি মূল বিষয়। সুপ্রিম কোর্ট যে সমস্ত সমস্যাগুলো নিয়ে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অভিযোগ করেছিলেন, সেগুলোকে যদি পরিষ্কার অর্থে দেখা যায় যে আদপে এসআইআর প্রসেসটা কি বন্ধ হলো? হলো না। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? খুব বেশি কি তার পরিবর্তন ঘটলো? আমাদের সাধারণ চোখে মনে হচ্ছে তারও বিরাট কিছু পরিবর্তন ঘটলো না। তার কারণ এসআইআর তো অলরেডি লাস্ট ডেটে পৌঁছে গেছে, শেষ ডেটে পৌঁছে গেছে। কিছু জেলাতে, যেটা গত এপিসোডে বলেছিলাম, সেখানে কিছু কিছু টাইম এক্সটেনশনের কথা সেখানে বলা হয়েছে মাত্র। তাহলে সেইটুকুই। তাহলে রাজ্য সরকার এতদিন ধরে সেখানে, আজকে কোর্টের সওয়াল জবাবে বারবার সেই প্রসঙ্গ উঠেছে, কর্মী যে নির্বাচনের এই কাজে, এই নির্বাচনে বলছি এসআইআর এর এই কাজে যে কর্মীর ব্যাপারে, সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী আজকে আবার জানালেন যে অসংখ্যবার অনুরোধ করবার সত্ত্বেও রাজ্য সরকার প্রয়োজন মাফিক প্রয়োজনীয় পদাধিকারিক সাপ্লাই করেনি নির্বাচন কমিশনকে। সেখানে অনেকগুলো সওয়াল জবাব উঠে এসেছে, এখানে বিস্তারিত সেটা বলছি না। বিস্তারিত জানবার জন্য www.মানুষেরভাষা.com আমাদের যে অনলাইন সংবাদ মাধ্যম, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত সওয়াল জবাবের বাংলা অনুবাদ যতটা সম্ভব করা সম্ভব হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। এ বাদে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা রায়ের কপিও তুলে নিজেরা দেখতে পারেন সেটা। কিন্তু এই পুরো বিষয়টাতে, এই যে
কর্মী যে রাজ্য সরকারকে সাপ্লাই করা হয়নি, এটা সওয়াল জবাবের প্রথম অংশে বারবার করে উঠে এসেছে, যেখানে মাইক্রো অবজারভার ডেপ্লয়মেন্ট নিয়ে বারবার করে কথাবার্তা হচ্ছিল। যে ভিন রাজ্যের মাইক্রো অবজারভার কেন, এই প্রশ্নটা আগেও ছিল, এখনো উঠেছে, এবং সুপ্রিম কোর্টের আগের যে নির্দেশ ছিল, আগের সওয়াল জবাবটাতে এখানে রাজ্য সরকার এফিডেভিট দিয়েছিলেন তার আগে, এবং ৮,৫২৫ জন মতো, যদি আমার সংখ্যাটা বলতে খুব বেশি ভুল না হয়, মোটামুটি ৮,০০০-এর বেশি মাইক্রো অবজারভার তারা সুপ্রিম কোর্টকে দিচ্ছেন, এই সুপ্রিম কোর্ট বলছি, নির্বাচন কমিশনকে দিতে রাজি হয়েছেন। মজার বিষয় হচ্ছে এখানেও বেশ কিছু আপত্তি ইলেকশন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সেগুলো কি, যে এই যে মাইক্রো অবজারভার বা ইআরও এই সমস্ত যে পদাধিকারী এতদিন ধরে দেওয়া হয়েছে, যেটা প্রধান বিচারপতি নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন আজকে, এদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের মূল অভিযোগটা হচ্ছে যে এনারা চেয়েছিলেন যে ডিস্ট্রিক্ট কি বলে এসডিএম বা এডিএম এই ধরনের পদমর্যাদার সমস্ত অফিসারদের ইআরও হিসেবে, কেন না এনারা ডিসিশন দিতে পারেন মুখ দিয়ে এবং সেই কাজে অভ্যস্ত, বিচার করতে পারেন। মূল কথা যে সামাজিক কোনো সমস্যা হলে সেগুলোর বিচার করে রায়দান করবার একটা অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা তাদের আছে। কিন্তু ইলেকশন কমিশনের আইনজীবীর যে আজকে বিস্তারিত অভিযোগ ছিল, এক্ষেত্রে রাজ্য সরকার এর আগেও যে কর্মী দিয়েছে সেটি ছিল অপ্রতুল, এবং সেই পরবর্তীতে যে কর্মী দেওয়া হয় বলে রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করা হয়, সেখানে ইলেকশন কমিশন সওয়াল করেন যে সেই কর্মীদের মধ্যে হতে পারেন তারা গ্রুপ এ, বি এবং সি এর যে র্যাঙ্কের যে অফিসার, তাদের ধরা যাক তাদের মূল বক্তব্যে যদি মূল থিমটাতে আসি, তাহলে হচ্ছে যে যদি কোনো একজন ইঞ্জিনিয়ার, সরকারি কোনো ইঞ্জিনিয়ার, তিনি হতে পারেন হয়তো গ্রুপ বি বা গ্রুপ সি, কিন্তু তার তো এই ধরনের কাজের অভিজ্ঞতা নেই। এই ধরনের কাজের অভিজ্ঞতা যাদের আছে তাদেরকেই তারা চেয়েছিলেন। এ বাদে ইলেকশন কমিশনের আজকে আরো অভিযোগ ছিল যে যে সমস্ত এই ধরনের ইআরও বিএলও এই ধরনের যারা কাজে, যাদের কাজে অসঙ্গতি পাওয়া গেছে, তাদের রিপ্লেস করতে বলেছিলেন ইলেকশন কমিশন থেকে, শোকজ করতে বলেছিলেন, সাসপেন্ড করতে বলেছিলেন, সেটা তো করা হয়নি। এমনকি যাদের কিনা আবার তাদের কাজের জন্য চেয়ে পাঠানো হয়েছিল নির্দিষ্ট করে, তাদেরকে রাজ্য সরকার ট্রান্সফার করে অন্য ডিপার্টমেন্টে বা অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছে, যার ফলে একটা বিপুল প্রতিবন্ধকতা নির্বাচন কমিশন ফেস করেছে প্রথম থেকেই। এবং মাননীয় বিচারপতিরা আজকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ আজকে ছিল, মাননীয় বিচারপতিরা সেখানে আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই ধরনের কম্পিটেন্ট অফিসারদেরই দিতে হবে, এবং নির্বাচন কমিশনের তার রায় আজকে জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছেন যে তাদের রিপ্লেসমেন্টের ক্ষমতা ইলেকশন কমিশনের থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? প্রথম কথা, আমি যেটুকু বুঝছি বা আমাদের এই সংবাদ মাধ্যমের অন্যান্য যারা সহকর্মী আছে তাদের সঙ্গে আলোচনা করে, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝতে পারছি, যে ইলেকশনের এসআইআর প্রসেসটা তো শেষ হয়ে গেছে, তার মানে যে কাট অফ ডেট ছিল সেটা তো শেষ হয়ে গেছে। তৎপরবর্তীতে যে ব্যাকলগটা আছে সেটা কয়েক পার্সেন্ট মাত্র বিভিন্ন জেলাতে, সেটিকে যদি মানে কনসিডার করা হয়, এই যেমন আপলোডিং প্রসেস, হিয়ারিং এ না আসা বা হিয়ারিং কমপ্লিট না হওয়া, এই রকম জায়গাগুলো যদি থেকে থাকে, সেটা কতটা? এবং সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিলেন যে এই যে যারা ৮,০০০ সম্ভবত ৮,৮২৫ জন, এই সংখ্যার যে অফিসারদের আজকে দেওয়ার কথা নির্বাচন কমিশনের কাছে, সেই অফিসারদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে রিপোর্ট করতে হবে ডিস্ট্রিক্ট ইলেকশন যিনি হেড আছেন তার কাছে। তাহলে ব্যালেন্স অংশের কাজ আর কতদিন চলবে সেটা ইলেকশন কমিশন ডিসাইড করবে। 14 তারিখে আমরা জানতাম যে ফাইনাল ভোটার লিস্ট বের হবে, সেটা কি আদৌ বের হবে? আর কি হওয়া সম্ভব? তেমনি এই প্রশ্ন আমরা একদম গোড়া থেকে তুলেছিলাম যে এসআইআর পিছিয়ে যেতে পারে, যেভাবে কাজটা চলছে
এবং তৎপরবর্তীতে এটাও বলেছিলাম যে পরিমাণ গন্ডগোল চলছে বিভিন্ন হিয়ারিং সেন্টারে, এমনকি বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন জায়গাতে এই ফর্ম 7 জ্বালিয়ে দেওয়া, যেটা আজকে ইলেকশন কমিশনের আইনজীবী একদম নির্দিষ্ট করে উল্লেখ করেছেন, এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যিনি ছিলেন আইনজীবী তুষার মেহতা, তিনিও উল্লেখ করেছেন যে অরাজকতা, লিডাররা, তুষার মেহতা এটা বলেছেন, মাননীয় তুষার মেহতা এটা বলেছেন যে লিডাররা পর্যন্ত অরাজকতা বা এই ধরনের কাজকর্মে মদত দিচ্ছেন দাঁড়িয়ে থেকে, যেটা খুব দুর্ভাগ্যজনক। এটা সুপ্রিম কোর্টের নজরে তিনি এনেছেন। এবং ইলেকশন কমিশনের আইনজীবী তারা বলেছেন এই যে নতুন যে মাইক্রো অবজারভার রাজ্য সরকার দিচ্ছেন, তাদেরকে প্রথম কথা দেখার কিছুটা সময় লাগবে, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপার আছে, কারণ এর আগে যারা কাজ করেছে তাদের নির্দিষ্টভাবে 10 দিনের ট্রেনিং তারা দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট যদিও আগামীকাল 5টার মধ্যে তাদেরকে রিপোর্ট করতে বলেছেন, তথাপি তাদের রিপ্লেসমেন্ট বা পরিবর্তনের যে প্রক্রিয়া, সেটা নির্বাচন কমিশনের হাতেই থাকলো। সব শেষে যদি 14 তারিখের, যতদূর এখনো পর্যন্ত সাধারণভাবে মনে হচ্ছে যে 14 তারিখে যদি ভোটার লিস্ট না বেরোয়, তাহলে সেটি পিছোতে বাধ্য। যেটুকু সাধারণ চোখে বোঝা যায়, যে সাধারণ মানুষ হোক বোঝেন, একটা সংসার থেকে শুরু করে একটা ক্লাব হোক, একটা কোনো সাধারণ প্রাইভেট প্রতিষ্ঠান হোক, বা সরকারি প্রশাসনের জায়গাটা তো বটেই, যদি খুব বড় কোনো একটা কর্মকাণ্ডে নামতে হয়, সাধারণ মানুষ যেমন বাড়ি থেকে কোনো দূরস্থানে যদি বেরোতে যান, সেক্ষেত্রেও যেমন তার প্ল্যান ABCD থাকে। যেমন এই ট্রেনটা যদি মিস করি তাহলে পরের ট্রেনটা ধরবো, বা ওই ট্রেনটার যদি অমুক জায়গায় গিয়ে ঠিক সময় মতো না পৌঁছয় তাহলে ওখান থেকে বাস ধরবো। কাজে একটা প্ল্যান থাকে না, প্ল্যান ABCD থাকে। সেই কারণেই সে একটা মাঠে স্পোর্টস হোক, ফুটবল টুর্নামেন্ট হোক, বা প্রশাসনের এই ধরনের বৃহৎ কর্মকাণ্ড হোক, নিশ্চয়ই প্রশাসনেরও, যেমন এই নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তাদেরও নির্দিষ্ট কিছু প্ল্যান ABCD অবশ্যই ছিল এবং আছে। সেই কারণেই কখনো কখনো যে সাধারণ মানুষ আমরা দেখি যে কোনো একটি সময়সীমায় একটি নির্দিষ্ট কাজ শেষ হতে পারছে না, তখন আমরা আবার এটাও দেখি যে তার সময়সীমা বাড়ানো হলো। বহু কাজে এরকম হয়েছে, সেটা প্যান লিঙ্ক, আধার লিঙ্ক হোক, বা যে কোনো কাজে, সামাজিক কোনো প্রকল্পে হোক, সেই সময়সীমাটা যে এই দিন শেষ দিন হয়েও তারপরে আবার বাড়ানো হয়। তার কারণ প্রশাসনের হাতে সেই প্ল্যান বিটা থাকে বা প্ল্যান সিটা থাকে, যে ওই পর্যায়ে যদি শেষ না হয়, এই কারণে শেষ না হতে পারে, তাহলে ওটাকে বাড়ানো হবে। আর কে না জানতো যে এই রাজ্যে যদি SIR হয়, যেটা SIR হওয়ার আগে থেকেই নানান ধরনের শাসক দলের তরফ থেকে নানান ধরনের বিরোধিতার কথা ইলেকশন কমিশনের কানে যখন পৌঁছেছে, তখন অবশ্যই এটুকু এক্সপেক্ট করা যায় যে ইলেকশন কমিশনেরও প্ল্যান ABCD ছিল এবং আছে। তাহলে সেক্ষেত্রে এই 14 তারিখের ডেটের পরে নিশ্চয়ই কোনো এক্সটেনশনের ভাবনা তাদেরও আছে, এবং ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর জায়গাটাও আশা করা যায় আছে। এবং এই ফাইনাল ভোটার লিস্ট পরিশুদ্ধভাবে, যেটা বিরোধী দল বিজেপি বারবার বলেছে, পরিশুদ্ধ ফাইনাল ভোটার লিস্টটা বেরোলে তবে না ইলেকশন ঘোষণা করবার কথা। কারণ বিরোধী রাজনৈতিক দলের বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেছেন, নো ভোটার লিস্ট, নো SIR, নো ভোট। তেমনি শুভেন্দু অধিকারীও বারবার বলেছেন সেটা, যে ভোটার লিস্টই যদি ভালো করে না বেরোয় তাহলে ভোট ঘোষণা হবে কি করে, ভোট ঘোষণা না হলে তাহলে ভোটটা হবে কি করে, আর ভোট না হলে রাজ্য সরকার গঠন হবে কি করে 5ই মের মধ্যে, এবং সেক্ষেত্রে অটোমেটিক রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যেতে পারে। কিন্তু তার মাঝখানেও বেশ কিছু প্রশ্ন আছে। আদপেই কি এই যে ঘটনাটা ঘটলো, যে মাইক্রো অবজারভাররা আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানালেন যে মাইক্রো অবজারভারদের মধ্যে দুটো অংশ ছিল তাদের অ্যাপে, যে ইয়েস আর নো এই ধরনের কোন একটা অংশ ছিল, যেটাকে সুপ্রিম কোর্ট বলেছে যে মাইক্রো অবজারভার ডিসিশন নিতে পারে না, তারা অ্যাসিস্ট করতে পারবে এই ইয়ারও কাজে, ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে না ভুল আছে এই জায়গাটা তাকে সাজেস্ট করতে পারবে।
ফাইনাল ডিসিশন ইআরওই নেবে। এখন এই যে নেবেন, এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, এই যে সাজেশন গুলো যায়, এই সাজেশন গুলো বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে যায়, তার জন্যই তো অ্যাসিস্ট্যান্ট রাখা হয় যে কোনো কাজে। এবার মূল চেয়ারে যিনি বসে থাকেন, ফাইনাল ডিসিশন মেকার, তিনি আবার করে তো ওইগুলোকে চেক করতে বসেন না। তাহলে ওরা যে ডিসিশনটা তৈরি করে এখানে দিয়ে দেন অ্যাসিস্ট্যান্টরা, সেটাকেই মোটামুটি মান্যতা দিয়ে যিনি মূল অথরিটি বা হেড, তিনি সেটাকেই মেনে নেন মোটামুটি। এটা আমরা সরকারি কাজকর্মে বিভিন্ন জায়গাতে দেখে থাকি। তাহলে এই যে রায়টা সুপ্রিম কোর্ট দিলেন, এই রায়ের ফল আগে আগে যেটা ছিল, এখন একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হলো নাকি, যে রাজ্য সরকারের দেওয়া অফিসারদের দিয়ে এই যে সাজেশন গুলো এবার যাবে, সেই সাজেশন গুলো ওই ইআরও, যিনি কিনা এই ইআরও বা ইআরও ডিসিশন নেবেন, তিনি ওই সবকটাকে আবার করে ভেরিফাই করবেন কি সেটা আপনারা জানেন, আপনারাও ভাববেন। এবং মাননীয় অথরিটি যারা আছেন এই ব্যাপারে, ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাইকে এই বিষয়টা ভাবতে বলবো, যে সেটা কতটা মানে সন্দেহাতীত থাকতে পারে। আর কারণ অ্যাসিস্ট্যান্টরা সেই ডকুমেন্টটা ভেরিফিকেশন করবে, যার জন্য ইলেকশন কমিশনের আইনজীবী আজকে কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা তাদেরকেই এখানে রেখেছিলাম যারা ওই হিয়ারিং পর্বে ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু এখন যাদের নেওয়া হবে এনারা তো আর ওই হিয়ারিং পর্বে উপস্থিত ছিলেন না, তাদের আলাদা ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দেওয়ার পরে তারা এই অ্যাসিস্ট্যান্সের কাজে লাগতে পারেন। রাজ্য সরকার অ্যাপটি নিয়ে একটি প্রশ্ন তুলেছিলেন যে এতে ইয়েস আর নো এর জায়গায় আছে, যেহেতু ডিসিশন মেকিং জায়গা, এবং ইলেকশন কমিশনের আইনজীবী সেখানে জানিয়েছেন যে সেই অ্যাপ তারা চেঞ্জ করে দিয়েছেন অলরেডি। কিন্তু এই যে ডিসিশন মেকিং জায়গা, এই ডিসিশন মেকিং জায়গাতে সেই দাঁড়িয়ে গেল অসংখ্য রাজনৈতিক প্রশ্ন। প্রথমত, আজকে সুপ্রিম কোর্টে এই ফর্ম 7 জমা দেওয়া নিয়ে অনেকবার আপত্তি জানানো হয়েছে যে ফর্ম 7 যদি পুড়িয়েই দেওয়া হয়, তাহলে অবজেকশনই যদি না পাওয়া যায়, তাহলে পরিশুদ্ধ ভোটার তালিকা কি করে তৈরি হবে? ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেটা প্রশ্ন করা হয়েছে, এবং তাদের যারা অন্যান্য ওই মামলাটার ওই পক্ষের পার্টি যারা ছিলেন তাদের আইনজীবীরাও জানিয়েছেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়ালো, তাহলে কি অ্যাডভান্টেজ হলো তৃণমূল কংগ্রেস, নাকি অ্যাডভান্টেজ এসআইআর বা ইলেকশন কমিশন? সেটা সময় বলবে। তার কারণ এই পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব মারাত্মক একটা অংশ আজকে বললেন। সেটি হচ্ছে এই যে এসআইআর পর্ব, এই এসআইআর পর্ব এই আজকের রায়ের ফলে যে জায়গায় গিয়ে দাঁড়ালো, তাতে করে এই ইআরওরা যদি সন্দেহজনক ডিসিশন নেন, তাহলে আপত্তি জানানোর অধিকার বিজেপি রাজনৈতিক দল এবং বিরোধী দলনেতা হিসেবে তার আছে। সেই আপত্তি ডিএম এর কাছেও তারা জানাতে পারেন প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে রাজ্য যে নির্বাচন কমিশন আছেন, সিইও, তার কাছে জানাতে পারেন, মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে জানাতে পারেন কেন্দ্রের, এবং তাতেও যদি সন্তুষ্ট না হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মামলা হতে পারে। তাহলে তাই যদি হয়, তাহলে আগামী ভোট, আগামী বিধানসভা ভোট কোথায় গেল? তার ভবিষ্যৎটা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে? তার কারণ আজকের হিয়ারিং অনেক কিছু সামনে, মানে অস্পষ্টতার মেঘ। এই হিয়ারিংটা শেষে যে রায় বেরোলো, তাতে করে আগামী দিনে অনেকগুলো অস্পষ্ট জায়গা তৈরি হলো, যে জায়গাগুলো ইভেন উল্টো দিকে হতে পারত, যেটা না বললে এই সংবাদ মাধ্যমের জায়গাটা সঠিক থাকে না। সেটা হচ্ছে যে ওই তালিকা মানে শুদ্ধ তালিকা হিসেবে যদি ইলেকশন কমিশন প্রকাশ করেও দেয়, তাতে যদি বিজেপির আপত্তি না থাকে, তাতে তৃণমূল কংগ্রেসের আপত্তি থাকতে পারে, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলেরও আপত্তি থাকতে পারে, তারাও আবার মামলা করতে পারেন। তাহলে মামলাই যদি চলতে থাকে, তাহলে ভোট কবে ঘোষণা হবে, আসল ভোটার তালিকা কবে বেরোবে, এবং ভোট যদি ভোটার তালিকা না বেরোয়, তাহলে ভোট ঘোষণা যদি না হয়, তাহলে ভোটটা কবে হবে, এবং আদপে পুরো বিষয়টাই কি এবার
নির্বাচন কমিশন এবং আদালত এদের কোর্টেই থেকে গেল না, এবং ভবিষ্যৎ বলবে, আপনারাও ভাববেন যে এই যে কথাটা আপনাদেরকে বললাম, এটা আগামী দিনে হওয়াটা কতটা সম্ভব। তার কারণ ভোট আমার আপনার অধিকার। যারা আমরা ভোটার, যারা আমরা ভারতবাসী, তাদের ভোট আমাদের অধিকার। তার কারণ ওই ভোটের দিন কোর্টের রায় একরকম বেরোয়, কোর্ট প্রচুর কিছুতে রায় দেয় সারা বছর ধরে, কিন্তু ভোটার, একজন যে নাগরিক দেশের, সে ভোটার 5 বছরের সরকারের ভালো খারাপ সমস্ত বিশ্লেষণ করে সে রায় দেয় ভোটের দিন ইভিএম মেশিনে গিয়ে। সেই অধিকারটা সে কবে পাবে, এই প্রশ্নচিহ্ন আজকে এই পুরো ঘটনার পর থেকে যাচ্ছে। এবং সবশেষে আজকে রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি বলেছিলেন, এপিসোডের সব শেষে আপনাদের সেই ক্লিপটাও জুড়ে দিচ্ছি, আপনারা সেটার থেকে আপনারা পুরো বিষয়টা শুনে নিন। মানুষের ভাষার এই এপিসোডে এখনো পর্যন্ত এই পর্যন্ত। আপনাদের যাদের ভালো লাগছে তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব করুন, এবং নোটিফিকেশনটা অন করুন, অল করে দিন। এবং আরো ইন্টারেস্টিং এপিসোডগুলো সঙ্গে ওপিনিয়ন পোল, ভোটের অ্যানালিসিস, এই সমস্ত যে এপিসোডগুলো আমরা বলেছিলাম যে এসআইআর পর্বের পর থেকেই আমরা শুরু করব, কারণ ফাইনাল তালিকাটা পেলে, সেগুলোর জন্য অপেক্ষা করুন এবং নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এই এপিসোডে এই পর্যন্ত, নমস্কার। সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে এ ক্যাটাগরি ইয়ারও সেটাও বলেছেন, এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে। এবং মাইক্রো অবজারভারদের যে পাওয়ার এবং ফাংশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছে। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের। 2টো কলম থাকে, 3টে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে ভোটে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইয়ারও। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন,
সে কি ইতিহাস লোক দেখলো। উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে এবং এটাই হওয়া উচিত। আজকেও রাজ্যের সওয়াল আধার কার্ড নিয়ে, আধার কার্ডকে কেন রাখতে? নতুন কয়লা মামলায় বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে আজকে আবার তলব করেছে ইডি এবং আজই তাকে দেখা করতে বলা হয়েছে এবং একই সঙ্গে লালা ঘনিষ্ঠ